স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছি আমি আকাশ হাসান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে, তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে শনিবার দিবাগত রাত 1:45টার দিকে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। শনিবার দিবাগত রাত 10টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যান ডাক্তার FM সিদ্দিকী সহ তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের 4 চিকিৎসক। প্রায় 3 ঘন্টা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন তারা। রাত 1:45টার দিকে তারা সাংবাদিকদের জানান, করোনা পজিটিভ হওয়ার 18তম দিন পার হলেও এখনও করোনা মুক্ত হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, এই বাসভবনে থাকা 14 জনের মধ্যে খালেদা জিয়া সহ 4 জন এখনও করোনা পজিটিভ। আমরা মনে করছি যে আগামী 5-6 দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। সবাই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ আছে। ম্যাডাম এবং অন্যান্যদের কোনো বোঝার উপায় নাই যে তাদের কোনো রকমের জটিলতা বা কোনো কিছু ছিল। তবে FM সিদ্দিকী বলেন, করোনা পজিটিভ হলেও বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে, মানসিকভাবেও শক্ত রয়েছেন তিনি। বলেন, কোভিড জনিত বিপজ্জনক সময়টা পার করে ফেলেছেন বিএনপি চেয়ারপারসন। কোভিড জনিত যে ডেঞ্জার পিরিয়ড সেটা ম্যাডাম পার হয়ে গেছেন। কোভিডের যে দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, সেই জটিলতা আলহামদুলিল্লাহ হয়নি। তো আমাদের এখন মেডিকেল বোর্ডে প্ল্যান হচ্ছে যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে ওনার কতগুলি পরীক্ষা যেগুলো আগে আমরা করতে পারিনি সেগুলো আবার করব। শনিবার দুপুরে খালেদা জিয়ার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেন ল্যাব এইড হাসপাতালের টেকনোলজিস্ট। এর আগে গত 11 এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও তার বাসভবন ফিরোজার আরও 8 জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। অগ্রিম টাকা নিয়ে সেরামের ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ও বেক্সিমকোর MD নাজমুল হাসান পাপন। শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পাপন বলেন, দেশের টিকা এরই মধ্যে শেষ পর্যায়ে। এই অবস্থায় দ্রুত টিকা সরবরাহ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। ভারতের সেরাম ইনস্টিটিউটকে সরকারের শক্ত ভাষায় বিষয়টি বলা উচিত বলেও মন্তব্য করেন পাপন। টাকা নিয়ে দেবে না, এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে CEO এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে MEA সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদার বিপরীতে করোনা ভ্যাকসিন নিয়ে হাহাকারের মধ্যে দেশের মানুষের টিকা নিশ্চিতে উৎপাদনে তৎপর সরকার। বিশেষজ্ঞরা বলছেন, একটা সময় বাংলাদেশি টিকা উৎপাদনে সক্ষম ছিল, অথচ অদূরদর্শিতা আর অবহেলায় প্রায় 10 বছর ধরে বন্ধ জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ। ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটির সদস্য বলছেন, দেশের বিজ্ঞানীদের নিয়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এখনও টিকা উৎপাদনের সুযোগ আছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ 1954 সালে নির্মিত এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সমাদৃত, কারণ বহু মহামারীর সাক্ষী প্রতিষ্ঠানটি উৎপাদন করত অন্তত 5 থেকে 7 ধরনের টিকা। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির টিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের মানুষের জীবন রক্ষা করেছে। অথচ গেল 10 বছরে প্রতিষ্ঠানটির টিকা উৎপাদন তো দূরের কথা, প্রযুক্তিগত উন্নয়নও চাপা পড়ে আছে। 1958 সালে প্রতিষ্ঠানটির গুটি বসন্ত, কলেরা, টাইফয়েডের টিকা উৎপাদন শুরু করলেও মহামারীর প্রকোপ কমে আসায় বিভিন্ন সময়ে তা বন্ধ করা হয়। স্বাধীনতার পর 1972 সালে শুরু হয় জলাতঙ্কের টিকা উৎপাদন, তাও বন্ধ হয়ে যায় 2011 সালে। এরপর প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত উন্নয়ন আর হয়নি। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সাবেক উপদেষ্টা বলছেন, অবহেলা আর দূরদর্শিতার অভাবে প্রতিষ্ঠানটির এই হাল।
উত্তরোত্তর উন্নতি না করে অবহেলা করতে করতে এমন জায়গায় নিয়ে এসেছে যে এটার সক্ষমতা এখন 0 থেকে মাইনাসে চলে গেছে। এই বিস্তর আলোচনার মূল কারণ দেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদন। ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটির সদস্য বলছেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট সহ বিভিন্ন স্তরের বিজ্ঞানীদের সমন্বয়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এখনো ভ্যাকসিন উৎপাদন সম্ভব। যারা আসলে এই পুরো প্রযুক্তি হস্তান্তরের বিষয় সেটি দেখভাল করবেন এবং নিজেরা আত্মস্থ করবেন এবং একটা জেনারেশন অফ ভাইরোলজিস্ট, ভ্যাকসিনোলজিস্ট এবং ইমিউনোলজিস্ট তৈরি করবেন, যারা আসলে ভবিষ্যৎ যে কোনো মহামারী মোকাবেলায় বাংলাদেশকে আসলে সামর্থ্য তৈরি করে দিবেন। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতের জন্য হলেও ভ্যাকসিন উৎপাদনে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। যদি আমাদের দেশীয়ভাবে এটার সরবরাহ বা উৎপাদন করে যদি সরবরাহ করা যায়, সেক্ষেত্রে একটা হতে পারে আমাদের দেশের মানুষের হেলথ সিকিউরিটিটা নিশ্চিত হবে, পাশাপাশি এটা কিন্তু এক্সপোর্ট করা যেতে পারে। প্রশ্ন আসতে পারে, একটা নির্দিষ্ট সময় পর যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ থেকে কমে যাবে, তখন এই প্রযুক্তি এবং এই প্লান্ট দিয়ে কি করা হবে? উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী যে আধুনিক প্রযুক্তির নতুন টিকাগুলো প্রস্তুত করা হচ্ছে, এই প্রযুক্তির মাধ্যমে সেই টিকাগুলো প্রস্তুত করা, যার মাধ্যমে বাংলাদেশ আবারও প্রবেশ করতে পারবে টিকার রপ্তানি বাজারে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আজ থেকে খুলছে দোকানপাট ও শপিং মল। দোকানপাট খোলার কারণে ফেরি ঘাটগুলোয় বেড়েছে ঢাকামুখী মানুষের স্রোত। এর মধ্যে বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দফার তৃতীয় দিনে সড়কে প্রায় সবকিছুই স্বাভাবিক, শুধু চলছে না গণপরিবহন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সকাল থেকে রাজধানীতে স্বাভাবিকভাবে চলাফেরা করছে সাধারণ মানুষ। শুধুমাত্র গণপরিবহন বাদে সব ধরনের যানবাহনই রাজধানী জুড়ে উপস্থিতি ছিল। কোথাও আবার কিছুক্ষণ বাদে যানজট দেখা যায়। তবে সাধারণ মানুষের মধ্যে ছিল না কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। চেকপোস্টে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা। মাস্ক তো আছে, মানে আমার নাক মুখ গরম হয়ে যায়। মাস্ক কজন পরে বলেন? মাস্ক কজন পরে? মাস্ক সবাই পরে না। ভাই মাস্কটা ব্যাগে নিচ্ছি তো। কেন্দ্রীয় যুবলীগের পক্ষে দেওয়ার জন্য, মাস্ক বিতরণ করার জন্য সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন কার্যকরী করার জন্য চেকপোস্ট করতেছি, কিন্তু বিভিন্ন অজুহাতে বের হচ্ছে। দেশের বিভিন্ন শহরে একই চিত্র। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল সহ বিভাগীয় শহরগুলোতে স্বাভাবিক সময়ের মতোই চলাচল করছেন মানুষ। দোকান খোলার অনুমতি দেওয়ায় প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের শপিং মল ও মার্কেট। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমাকে মার্কেট এবং দোকান সমূহ পরিচালনা করতে হবে। যারা এই কাজটি করতে পারবেন না, তারা আগামীকাল থেকে মার্কেট এবং দোকান সমূহ খুলবেন না। ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে নৌ রুটগুলোতে। মাদারীপুর বাংলা বাজার ঘাটে ভোর থেকে মানুষ ভিড় করেন নদী পাড়ি দেওয়ার জন্য। বেশিরভাগেরই গন্তব্য রাজধানী। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে গণপরিবহন। তবে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে শাস্তির আওতায় আনা হবে বলে জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। অর্ধেক সিট থাকলে যে ভাড়া, সে ভাড়ার অতিরিক্ত যারা ভাড়া নেবেন, যারা কথা ভঙ্গ করবেন, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। মন্ত্রী বলেন, লকডাউন শিথিল হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। লকডাউন নিয়ে বিস্তারিত জানাতে নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দ্বিতীয় দফা লকডাউনের আজ কি অবস্থা দেখছেন রাস্তাঘাটে, বিস্তারিত জানাবেন। আসলে নতুন বাজারে আমি যদি দেখাই যে আমার পেছনে দেখতে পারবেন যে আসলে সব ধরনের গণপরিবহনই চলছে। আর এখানে চেকপোস্ট, শুধুমাত্র নামে চেকপোস্টের যে ইয়েগুলো সেগুলোই আছে। অর্থাৎ শুরুতে আমরা যে দেখেছিলাম যে চেকপোস্টে, প্রতিটি চেকপোস্টে পুলিশ সদস্যরা থাকতেন এবং তাদেরকে চেক করে এখান থেকে, অর্থাৎ চেকপোস্টগুলো থেকে যেতে দিতেন। এবং একটি বিষয় কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 18 ক্যাটাগরি যারা আছেন শুধুমাত্র তারাই আসলে চলাচল করতে পারবেন, কিন্তু সেটি তদারকি করবার জন্য পুলিশ কিংবা প্রশাসনের কেউই কিন্তু মাঠে নেই। শুরুর দিকে যেটি ছিল সেটি একেবারেই নেই এবং মানুষ কিন্তু
সব ধরনের গণপরিবহনই কিন্তু চলাচল করছে, শুধুমাত্র বাস চলছে না। এছাড়া সব থেকে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে অফিস আদালত খোলা, কিন্তু বাস না থাকার কারণে মানুষকে সব থেকে ভোগান্তিতে পড়তে হচ্ছে গণপরিবহন বলতে, যেহেতু তারা বেশিরভাগ মানুষই সাধারণ মানুষ এবং তারা কিন্তু বাসে চলাচল করেন, যার কারণে তাদেরকে সিএনজিতে বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে এবং প্রত্যেকটি সিএনজি কিন্তু 3 থেকে 4 জন করে মানুষ নিয়ে যাচ্ছেন এবং বাড়তি ভাড়া নিয়ে যাচ্ছেন। এছাড়া যে রাইড শেয়ারিং অ্যাপসগুলো বন্ধ থাকলেও তারা কিন্তু কন্টাকে যাত্রী নিয়ে যাচ্ছেন এবং বেশি ভাড়া গুনে যেতে হচ্ছে। আর আগে প্রধান সড়কে রিক্সা না থাকলেও এখন কিন্তু এই যে লকডাউনে প্রতিটি প্রধান সড়কে আসলে রিক্সা চলাচল করে এখন সকালবেলা। তারপর আপনি দেখতে পাবেন যে আসলে মানুষ চলাচল করছে, অনেকের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব সে বিষয়টিও নেই এবং তারা কিন্তু বের হচ্ছেন। কেন বের হচ্ছেন, কী কারণে বের হচ্ছেন সেই প্রশ্নটি করা হলে কিন্তু সবাই আসলে একই কথাই বলছেন যে তারা প্রয়োজনে বের হয়েছেন। অর্থাৎ লকডাউনের যে নিয়ম নীতি বা যে নির্দেশনাগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই ঢিলেঢালা। আর তদারকি করবার জন্য মাঠে আসলে কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি, যদিও সকালবেলা। পরবর্তীতে অন্য কোথাও বা অন্য কোনো চেকপোস্টে বা অন্য কোনো সড়কের চেকপোস্টগুলোতে তদারকি করবার মতো কেউ আছে কিনা সেটা হয়তো বা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন বাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আল আপনি। এবার অন্য প্রসঙ্গ। দেশের সব ওয়াজ মাহফিলে বক্তা নির্বাচন করে তাদের দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়াতেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা, যার মূল লক্ষ্য ছিল সরকারের পতন। দলটির কেন্দ্রীয় নেতারা রিমান্ডে গোয়েন্দাদের এমন তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার জানান, হেফাজতে ইসলামের নেতাদের অর্থ, ফ্ল্যাট ও নারী সংশ্লিষ্টতা বিশদ তথ্য পেয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মুখ খন্দকার। বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানের ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়। এসব মাহফিলে প্রাজ্ঞ আলেম, পীর মাশায়েক ও বুজুর্গরা ধর্মীয় নানা বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু এই ওয়াজ মাহফিলকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যস্ত হেফাজত ইসলামের নেতারা। সম্প্রতি দেশে নাশকতার ঘটনায় গ্রেফতারকৃত হেফাজত ইসলামের নেতারা রিমান্ডে জানিয়েছে, ওয়াজ মাহফিলগুলোতে হেফাজত নেতাদের বক্তা হিসেবে নেওয়ার জন্য তারা বল ও কৌশল প্রয়োগ করত। তারা স্বীকার করেছে যে এখানে সবারই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং সারা বাংলাদেশের যে নাশকতা, এই নাশকতাগুলোতে তারা বলছে যে শুধু আমরাই এখানে নাই, আমাদের হেফাজতে ইসলাম ছাড়াও আরও বহু লোক এখানে জড়িত হয়েছে, যেগুলো আমরা মনে করছি সেগুলো জামাত শিবির থেকে এবং বিরোধী অনেক দলের সংশ্লিষ্টতা এখানে আছে। এদিকে রিমান্ডে আটককৃত হেফাজত নেতা মামুনুল জানিয়েছে, তার 3 জন স্ত্রীর মধ্যে শেষের 2 বিয়ের কোনো কাবিন নেই, তবে আছে ব্যতিক্রমী চুক্তিনামা, যা সমসাময়িক আইনি ধারায় প্রশ্নবিদ্ধ বলে জানান ডিবি কর্মকর্তারা। চুক্তিগুলো একটি আসলে খুব স্ট্রেঞ্জ, বা এগুলো স্ট্রেঞ্জ মানে বলবো যে এই চুক্তিগুলো একটু মানবিকতার দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য সেটি বিচারের দাবিদার এবং বাংলাদেশের আইনের পরিপন্থী। পুলিশ জানায় 64টি মামলায় হেফাজত ইসলামের 14 নেতাই উচ্চাভিলাষী। সরকার পতনের মাধ্যমে ক্ষমতা দখল করে পাকিস্তান এবং আফগানিস্তানের মতো রাষ্ট্র নির্মাণ করাই ছিল তাদের উদ্দেশ্য। এই পর্যন্ত আমরা। মুখ খন্দকার, নিউজ 24, ঢাকা। রাসায়নিক গুদাম ঐতিহ্যবাহী পুরান ঢাকাকে করেছে মৃত্যুপুরী। স্থানান্তরের কঠোর নির্দেশনা থাকলেও 4 বছরের রাজধানীর এই এলাকা থেকে রাসায়নিক গুদাম সরাতে পারেনি সরকার। সর্বশেষ আরমানিটোলা হতাহতের ঘটনা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দোষীদের শনাক্ত করে সাজা না দিলে এ ধরনের ঘটনা বাড়বে। আর অগ্নি নির্বাপক বিশেষজ্ঞদের পরামর্শ, দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন জরুরি। গেল 1 দশকে পুরান ঢাকার 3টি অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 2 শতাধিক। নাইমাল চিকর প্রতিবেদন। রাজধানীর আরমানিটোলায় শুক্রবার রাতে হাজি মুসা ম্যানশন নামের 6তলা আবাসিক ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রাণ দিতে হয় 4 জনকে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসনালী পুড়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও 21 জন। রাসায়নিক গুদামের কারণে 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 117 জনের মৃত্যু হয়। পরে 6 ও 7 জুন এক শিশু ও এক নারীর মৃত্যু হলে নিহতের সংখ্যা দাঁড়ায় 119 জনে। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2019 সালের 21শে ফেব্রুয়ারি রাতে। রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টা এলাকায় রাসায়নিক পদার্থের গুদামে আগুন লাগে, আর অগ্নিকাণ্ডে মারা যান 78 জন মানুষ।
নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলছেন, অবহেলাজনিত এসব হত্যাকাণ্ডের জন্য দোষীদের শনাক্ত করে কঠোর সাজা দেয়া না গেলে এ ধরনের ঘটনা যেমন ঘটবে তেমনি প্রতিনিয়ত মৃত্যুর এই তালিকায় যুক্ত হবে নতুন আরও অনেক নাম। যারা এই কার্যক্রমগুলো করলো তাদেরকে অবহেলাজনিত হত্যাকাণ্ডের অধীনে বিচারের ব্যবস্থা আনার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি সেটা হয় তবে অবশ্যই গত 4.5 বছর ধরে এই স্থানান্তর কেন হলো না, কারা করলো না, কি কারণে এই মৃত্যুর পরেও প্রত্যেকবার তদন্ত কমিটির সুপারিশগুলোকে কার্যকর করা হয় না এবং প্রধানমন্ত্রীর নির্দেশও পালন হয় না, এটা আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক ব্যবসায়ীদের পুনর্বাসন ছাড়া পুরান ঢাকায় এ ধরনের দুর্ঘটনার সংখ্যা থেকেই যাবে। নিমতলি পর থেকেই শোনা যাচ্ছে যে ক্যানিগঞ্জে একটা এরকম ওয়্যার হাউস হবে যেখানে এই যে কেমিক্যাল গোডাউনগুলো রিপ্লেস করা হবে। তো আমার কথা হচ্ছে যে একটা লং টার্ম প্ল্যানিং ছাড়া, অর্থাৎ এই ধরনের জিনিসগুলো কেমিক্যাল ফ্যাক্টরিগুলোকে বা প্লাস্টিকের ফ্যাক্টরিগুলো উঠিয়ে কোথায় তারা কাজ করতে পারবে এবং তাদের রুজি রোজগারের ব্যবস্থা না করে কিন্তু আপনি রাতারাতি এতে উঠাতে পারবেন। তার ফলে যেটা হতে তাই হয়েছে। 4 বছর আগে মুন্সিগঞ্জে রাসায়নিক গুদাম স্থানান্তরের কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি, আর এর পেছনে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারির অভাব। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। যে সেমাই খেয়ে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন সেটি তৈরি হচ্ছে মারাত্মক নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে। রাজধানী ও তার আশপাশে গোপন কারখানায় গরুর চর্বি আর পোড়া পাম অয়েলে ভেজে মুখরোচক লাচ্ছা সেমাই তৈরি করছেন অসাধু চক্র। আর বাংলা সেমাই তৈরির পরিবেশটাও বেশ অস্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাই খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন ভোক্তারা। খাদ্য আতঙ্কে ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। সেলিম খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। লাচ্ছা সেমাই ঈদ বা রোজায় চাহিদার সঙ্গে বাড়ে তৈরির ব্যস্ততা, কিন্তু এই চাহিদা আর মুনাফার বিপরীতে একেবারেই বিলীন পণ্যটির মান। রুচিশীল আর মুখরোচক ভেবে ভোক্তারা এই সেমাই খেলেও তৈরির পরিবেশটা এমনই করুণ ও নোংরা। রাজধানীর পাশে হেমায়েতপুরে সাইফুল ফুড প্রোডাক্টসের এই কারখানায় গরুর চর্বি আর ডালডায় ময়দার খামির দিয়ে চলছে খোলা হাতের কসরত। খোলা হাতে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে মানুষের মুখরোচক লাচ্ছা সেমাই, যা খেলে গ্যাস্ট্রিক আলসার সহ নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রমিকের হাতের কসরতে তৈরি সেমাইয়ের বল পোড়া পাম অয়েলে ভাজা হলে তৈরি হয় তথাকথিত চকচকে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। পুষ্টি ডালডা, পামের তেল আর 1 নাম্বার ময়দা, চাইনিজ কুরাল ময়দা। আমরা লাচ্ছা সেমাই আর লাম্বা সেমাই সেগুলো খোলা হাতে ছাড়া বানানো জানো। এই কারখানাতেই চরম নির্মমতায় তৈরি হচ্ছে বাংলা সেমাইও। এসবই খোলামেলা পরিবেশে রোদে শুকিয়ে করাতের কাটাকাটিতে প্রস্তুত করা হচ্ছে বাজারজাতের জন্য। কামরাঙ্গীরচরে এই সেমাই তৈরির পরিবেশও বেশ অস্বাস্থ্যকর। সেমাই উৎপাদন শেষে প্যাকেটজাতের প্রক্রিয়াও অস্বাস্থ্যকর। কোম্পানিটি আবার অবৈধভাবে সেমাই বাজারজাত করছে নামী ব্র্যান্ডের মোড়কে। এই বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয় নিউজ 24-এর সংবাদকর্মীদের উপর। এটা করে আবার করবেন আপনি, এই যে আবার টিভিতে দেখাবেন, মানে আমি দৌড়াবে কথা বলেন না, আমি কথা বলতে রাজি না। ঠিক আছে না, আপনি মালিকের সাথে কথা বলেন। আপনি ভাই এরকম করতেছেন কেন? একই এলাকার আরেক কারখানায় রাতে তৈরি করে সেমাই, তা আবার বাজারজাতের জন্য রাখা হয়েছে ধুলোবালিতে ঠাসা নোংরা পরিবেশে। ধুলাবালি তো পড়তেছে, কি আর করার আছে। লাচ্ছা সেমাইতে আপনারা জানেন যে অনেক সময় অনেকে এটা ঘিয়ে ভাজা বলে, কিন্তু ডালডা ব্যবহার করে। এই ডালডা ব্যবহারটাও কিন্তু খারাপ। এটার জন্য আমরা আইনও করতেছি, কারণ ডালডাতে অধিক পরিমাণে যে ট্রান্সফ্যাট থাকে এটা মানুষের অনেক শারীরিক ক্ষতির কারণ হয়ে যায়। অনিরাপদ খাদ্য কেউ তৈরি করুক বা জনগণকে প্রতারণার মাধ্যমে এগুলো খাওয়া, এটা আমরা কোনোভাবেই আইনগতভাবে এটা আমরা অ্যালাউ করতে পারি না। বছর জুড়ে অভিযান হয়, আসে নতুন বছর, তবুও খাদ্য জালিয়াতকারীদের দৌরাত্ম্য থেকে নিস্তার মেলে না ভোক্তাদের। তাই সচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। আসছে বাজেটে অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ দেয়া না হলে তাদের ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা। এসএমই ফাউন্ডেশন বলছে, করোনা মোকাবেলায় আসছে বাজেটে উৎসে কর অব্যাহতি এবং এসএমই খাতের জন্য যে বৈষম্যমূলক কর ব্যবস্থা রয়েছে তা সংস্কার করতে হবে।
তবে অতিমারির সাথে লড়াই করে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নে সরকারের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। অর্থনীতির সবচেয়ে প্রাণসঞ্চারী খাত অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা সিএসএমই। নানা বাধা সত্ত্বেও যেখানে স্বল্প পুঁজি নিয়ে উদ্যোক্তারা ঘুরে দাঁড়িয়েছেন, তৈরি করেছেন অসাধারণ সব সাফল্যের গল্প। তবে সাফল্যের পাশাপাশি এই করোনাকালে অর্থের অভাবে ঝরে পড়েছেন এমন উদ্যোক্তার সুনির্দিষ্ট হিসাব না থাকলেও তা কম নয়। তাই ক্ষতবিক্ষত এই খাতকে ঘুরে দাঁড়াতে আসছে বাজেটে বিশেষ মনোযোগের কথা বলছেন এসএমই উদ্যোক্তারা। ইতিমধ্যে যারা ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র আছি অনেকেই কিন্তু অর্থের যোগান না থাকার কারণে মাঠ থেকে অনেকে হারিয়েও গিয়েছে। কিন্তু এবারের বাজেটে যদি আমাদের জন্য বিশেষ কোনো ভর্তুকির ব্যবস্থা না থাকে তাহলেও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া তো দূরের কথা, আমাদের টিকে থাকাই সম্ভব হবে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সবশেষ গবেষণায় উঠে আসে দেশে ৭৮ লাখ সিএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কাজ করছে ১ কোটিরও বেশি মানুষ। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান ৩০%। আসছে বাজেটে এই খাতকে ঘুরে দাঁড়াতে বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ ঋণ ব্যবস্থা ও নীতি সহায়তার কথা বলছেন বিশ্লেষকরাও। আগামী বাজেটে একটা ফান্ড রাখতে হবে যেটা থেকে এসএমই ফাউন্ডেশন, PKSF, তারপর NGO ফাউন্ডেশন, পল্লী সঞ্চয় ব্যাংক, এই ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে এবং এই ঋণগুলো তখন অনানুষ্ঠানিক খাতেও কিন্তু পৌঁছতে পারবে। সম্প্রতি NBR এর সাথে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় আসছে বাজেটের জন্য ১০০টি প্রস্তাবনা পেশ করেছে এসএমই ফাউন্ডেশন, যেখানে এসএমই খাতের জন্য উৎসে কর ছাড় সহ নানা সুবিধা দাবি করা হয়। সংস্থাটি বলছে অভ্যন্তরীণ বাজার ও সক্ষমতা বাড়াতে এসএমই খাতে সাবকন্ট্রাক্টিং পদ্ধতি বাস্তবায়নে নতুন করে আইন প্রণয়ন জরুরি। এসএমই খাতের যে উন্নয়ন হয়েছে সেই ক্ষেত্রে এখন একটি নতুন করে সাবকন্ট্রাক্টিং আইন তৈরি করা উচিত, যাতে সরকারি এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা আমাদের স্থানীয় এসএমই খাতের উদ্যোক্তা থেকে পণ্য এবং সেবা তারা কিনতে বাধ্য হন। আমি মনে করি আগামী বাজেটে এই সংক্রান্ত একটি প্রস্তাবনা থাকা দরকার। এসএমই খাতে নতুন উদ্যোক্তাদের জন্য গত বাজেটে বরাদ্দ রাখা হয় ১০০ কোটি টাকা, যা এবার আরও বাড়ানো উচিত বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মহামারী করোনা বদলে দিয়েছে রাতের ঢাকা। নিয়ন আলোর প্রাণ চঞ্চল রাতের ঢাকা উপভোগ করতে আগের মতো নেই নগরবাসীর ব্যতিব্যস্ততা। রাতের রাজধানী অনেকটা ভুতুরে শহরে পরিণত হওয়া জীবিকায় টান পড়েছে স্বল্প আয়ের দোকানিদের। বেড়েছে অনলাইন নির্ভর খাবারের হোম ডেলিভারি। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চাঁদ যেন তার সবটুকু শুভ্র আলো ঢেলে দিচ্ছে রাজধানীর বুকে, কিন্তু শুনশান নির্জন রাতের পথে ঘাটে কোথাও নেই সেই শুভ্রতা পিয়াসু প্রাণের আভাস। রিকশার টুংটাং আর ট্রাকের বিকট শব্দে ৫২ বাজারে ৫৩ গলি রাতের শহরের যাপিত জীবন এখন বন্দী। ৩০ বছর ধরে আগারগাঁয়ের শেরে বাংলা স্কুলের কাছে রাতের বেলা চা বিক্রি করে আসা স্বামী স্ত্রীর কাছে এ যেন এক অচেনা শহর। আগে তো ভালোই আছিল, অন্য আয় না, বেচা কিনে খুব কম, তো না করে তো পারি না। কিছুদিন আগেও রাতের ঢাকা মানে গলিপথ থেকে লিকের পার সবখানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রেস্টুরেন্টে খাওয়া আর রিকশায় বেড়ানো ছিল অনেক মানুষের রুটিন কাজ। কিন্তু লকডাউনে নানান বিধিনিষেধ রঞ্জু মিয়ার মতো কত শত শ্রমজীবী মানুষের আয়ের পথ মন্থর করেছে। রাতের বেলা সবসময় গাড়ি ঘোড়া বেশি চলতো, লোকজন থাকতো, তারপরে রাস্তাঘাটে দোকানপাটও মোটামুটি পাওয়া যাইত। এখন তো দোকানপাট খোলা নাই, লোকজন চলাফেরার কোনো নেই আর কি, জায়গা নেই। গতিময় শহরের এমন নিস্তব্ধতায় আবার সত্যিকারের কিছু নায়কের দেখা মেলে। রাতভর গ্রাহকের চাহিদা অনুযায়ী তারা হোম ডেলিভারি নিয়ে ছুটেন শহরের এক পাশ থেকে আরেক পাশে। রাস্তায় ইফতার করতেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন সময় মতো মানুষটাকে খাবারটা পৌঁছায় দিতে পারি। রাতের বেলা হয়তো অনেকে খাওয়ার সমস্যা পড়লেও আমরা সর্বোপরি চেষ্টা করি ওনার খাওয়াটা দেওয়ার পর্যন্ত, যদিও আমাদের রিস্ক থাকে রাস্তাঘাটে। তারা আমাদের মাধ্যমে সেউরি করতে পারতেছে বা তাদের কষ্টটা কম হচ্ছে, এটা আসলে নিজেদের কাছে ভালো লাগা। সব প্রতিকূলতা কাটিয়ে তিলোত্তমা নগরী ঢাকা ফিরে পাবে তার পুরনো চেহারা, এমন প্রত্যাশা সবার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
পুলিশের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলা থেকে নওগাঁয় ধান কাটতে ও মাড়াইয়ের জন্য কৃষি শ্রমিক আসতে শুরু করেছে। এরই মধ্যে গাইবান্ধা, দিনাজপুর ও নীলফামারী থেকে শতাধিক শ্রমিক নওগাঁয় পৌঁছেছে। এ সময় তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করার পাশাপাশি জেলা সুপারের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়। বাবুল আক্তার রান্নার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতিতে নওগাঁ জেলায় বোরো মৌসুমে ধান কাটতে প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসতে শুরু করেছে। উত্তরাঞ্চলের গাইবান্ধা, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলা থেকে এসব শ্রমিক নওগাঁয় আসতে শুরু করে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 1.5 লাখ শ্রমিক আসার কথা রয়েছে নওগাঁয়। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক উপায়ে আসার সুযোগ না থাকায় শ্রমিকরা নিজ উদ্যোগে এলাকার ইউপি চেয়ারম্যান, থানার ওসি, স্বাস্থ্য বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর সম্বলিত অনুমোদন সাপেক্ষে নওগাঁয় আসতে শুরু করেছেন। চেয়ারম্যান কাগজ দিছে আমাদেরকে, থানার কাগজ দিছে, পুলিশের সহযোগিতা আমরা আইসি। আমরা ধান কাটার জন্য নৌকা জেলায় আসছি। করোনার ভয়ে অনেক বাসা থেকে বেরোতে মানে সংখ্যার অভাব পড়েছে, অনেকটাই হয়ে গেছে, যার কারণে এইবার আবার আশা লাগছে, কষ্ট করে হলেও আশা লাগছে। প্রথম দফায় দিনাজপুরের বিরামপুর, নীলফামারীর ডোমার এবং গাইবান্ধা থেকে শতাধিক শ্রমিক এসেছে। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এ সময় তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তার আশ্বাস দেন। কোনো শ্রমিক সদস্য যদি আক্রান্ত হয় তাহলে সেটা থেকে যে ওই পরিবার এবং আশেপাশের লোকজন যেন আক্রান্ত না হয় সেই বিষয়ে আমরা এনশিওর করতে চাই। চলতি বছর নওগাঁ জেলায় মোট 1,87,760 হেক্টর জমিতে বোরো মৌসুমের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমারে শান্তি ফেরাতে আলোচনার বিকল্প দেখছেন আঞ্চলিক জোট আসিয়ান। এজন্য বিবদমান সব পক্ষকে আলোচনায় বসাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জোট। একই সঙ্গে মিয়ানমারের মানুষকে মানবিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন জোটের নেতারা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শনিবার আসিয়ান নেতাদের বৈঠক শেষে জোটের পক্ষ থেকে দেওয়া 5 দফায় এসব কথা বলা হয়েছে। দেশটিতে রক্তপাত বন্ধ করতে আয়োজিত এ বৈঠকে মিয়ানমার সেনাপ্রধান মিন উপস্থিত ছিলেন। জান্তা সেনাপ্রধান মিনকে বিক্ষোভ দমনে ও হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন আসিয়ানের সদস্যভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা। বৈঠকস্থলে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। এ সময় তারা দেশটিতে গণতন্ত্র প্রবর্তন এবং সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। ক্যান্ডিতে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল লক্ষ্যের বিপরীতে লঙ্কানরাও দাঁড় করাচ্ছেন রানের পাহাড়। চতুর্থ দিনে একটি উইকেটেরও পতন ঘটাতে পারেনি টাইগাররা। তৃতীয় দিন শেষে 3 উইকেটে 229 রানের পর চতুর্থ দিনে লঙ্কানদের সংগ্রহ 228 রান। তুলনা করতে গেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের থেকে বেশি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে 2 লঙ্কান ব্যাটসম্যান দেমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। দিনের শুরুতে ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি তুলে নেন লঙ্কান অধিনায়ক। এরপর এই শতককেই প্রথমবারের মতো দ্বিশতকে নিয়ে যান করুণারত্নে। শ্রীলঙ্কা টেস্টের চতুর্থ দিন নিষ্ফলা গেলেও 29 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। দর্শক, এই ছিল আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।